নমস্কার, আমি অভিজিৎ, আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। প্রেম, ভালোবাসা, মোহব্বত যেভাবেই আমরা আমাদের মনের ক্ষুধা মিটিয়ে থাকি না কেন, তা যখন মস্তিষ্কের বিকারে পরিণত হয় তখন তা হয়ে ওঠে অতি ভয়ঙ্কর। ভালোবাসা যেমন মিষ্টি মধুর হতে পারে, সে আবার কখনো হতে পারে নিষ্ঠুর এবং নির্মম। আমাদের ভালোবাসার গল্পে আজ এমনই এক গল্প পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু অনির্বাণ তান্তুবাই। তারই কলমে আজ আমরা শুনব ব্যবধান। গল্প শুরুর আগে আগের গল্পের একটি কমেন্ট ঝটপট শুনে নিয়ে আমরা আজকের মূল গল্পে ফিরব। পূর্বের আমি রব নীরবের সেকেন্ড সিজনে @monkey with wifi মেল থেকে কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। ভালোবাসার মাসে ভালোবাসার গল্প এক কথায় অসাধারণ। সমস্ত শিল্পী ও কলাকুশলীদের জানাই অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনাদের এমন কমেন্ট আমাদের আরও অনেক ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আর এবার থেকে আপনারা যদি চান আপনাদের নিজেদের লেখা গল্প পাঠাতে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। আর গল্পের সঙ্গে মোহিত হতে এবং সৌন্দর্য ও লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। তবে চলুন আপাতত গল্পটা শুনে ফেলি। রবিবার রাত তখন 1টা। স্টেশনে একটা বেঞ্চে আঁখি কিরণের কোলে শুয়ে শুয়ে কাঁদছে। কিরণেরও চোখের জল গাল বেয়ে আঁখির মাথায় গড়ছে। দোষটা তো কিরণেরই। কিরণই তো ভুল বুঝেছিল তাকে। সবসময় নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকত। সে তো দিনের শেষে একটু সময় চাইতো কিরণের কাছে, কিন্তু সেটাও কিরণ তাকে দিতে পারেনি। হঠাৎ আঁখি বলল, আর কাঁদিস না, এবার চল চল আমরা আমরা সব আবার আগের মতো করে নিই। কিরণ আঁখিকে থামিয়ে বলল, আগের মতো না, সব কিছু আবার নতুন করে শুরু করি। একটা ট্রেন ঝড়ের গতিবেগে স্টেশন ছাড়িয়ে চলে গেল। মনে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই অনন্ত প্রেমের কতগুলো লাইন। আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উচ্চ হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। কিছুদিন হলো কর্মজীবন শুরু করেছে কিরণ। এর মধ্যে অফিসের এক সহকর্মীর সাথে তার ভালোই বন্ধুত্ব হয়েছে। তার নাম আলো। অনেক কথাই হয়ে থাকে তাদের মধ্যে। দিনটা ছিল শনিবার। রাত 9:30টার সময় হঠাৎ ফোন বেজে ওঠে। কিরণ দেখল আলো কল করেছে। কলটা রিসিভ করতেই আলো বলে উঠল, কিরণদা, বলছিলাম কাল তো রবিবার, চলো না কাল আমরা পার্কে আড্ডা দিয়ে আসি। যাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিরণ ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। পরদিন ঠিক বিকেল 5টায় দুজনে পার্কে পৌঁছে গেল। একটা বেঞ্চে বসে তাদের গল্প শুরু হলো। তাদের বেঞ্চ থেকে কিছুটা দূরে একটা মেয়ে তার প্রেমিকের কোলে মাথা রেখে তাদের প্রেমের গল্প করছে। সেটা দেখে হঠাৎ আলো জিজ্ঞেস করল, কিরণদা, তুমি কোনোদিন কারো প্রেমে পড়েছ? কিরণ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে বলে, আমি কখনো বলবো না তোমাকে ভালোবাসি, কাছে এসো একবার তোমায় দেখি, শুধু কান দিয়ে নীরবে আমার কথা শোনো। শ্রুতি কেমন, কণ্ঠ কি বলে, তখনই বুঝবে তুমি কতটা ভালোবাসি তোমায় আমি। আলো বলল, কিরণদা, এটা তুমি লিখেছো নাকি? না আলো, এটা বাংলাদেশের কবি রেদওয়ান মাসুদের লেখা। এবার আলো একটু রেগে বলে উঠল, কিরণদা, আমি তোমাকে শোধালাম যে তুমি প্রেম করেছো কিনা, আর তুমি আমাকে একটা কবিতা শুনিয়ে দিলে। থাক, তোমাকে কিচ্ছু বলতে হবে না। এই বলে সে উঠে চলে গেল। কিরণও তাকে আর আটকালো না। ঠিক রাত 10টার দিকে কিরণ আলোকে কল দিল।
ফোনটা ধরল আলো, কিন্তু বোঝাই যাচ্ছিল যে আলো ভীষণ রেগে আছে। তাই তার রাগ ভাঙানোর জন্য কিরণ বলে উঠল, বিকেলে কি যেন একটা জিজ্ঞেস করছিলে? আমি কোনোদিন প্রেমে পড়েছি কিনা, মানে এইরকম কিছু। আলো আগ্রহের সাথে বলল, বলে না। প্রেমে তো অনেকবার পড়েছি। তোমার প্রথম প্রেমের গল্পটা বলবে আমায়? তখন হয়তো ক্লাস 9-এ পড়ি। আমাদের স্কুলে শ্রদ্ধা ম্যাডাম তখন যোগদান করেছিলেন। তখন তাকে দেখে প্রথম প্রেমে পড়ে যায়। যদিও তিনি আমার থেকে 10 থেকে 15 বছরের বড় ছিলেন। এবার আলো বেশ গম্ভীর গলায় বলল, কিরণদা, ওটাকে ভালোবাসা বলে না। তুমি তো প্রেমের কথা জিজ্ঞেস করলে, ভালোবাসার কথা তো জিজ্ঞেসই করনি। আলো কিছু একটা ভেবে বলল, প্রেম আর ভালোবাসা বুঝি আলাদা? প্রেম হলো এমন যেটা মানুষ নিজের ইচ্ছে করে না। কথাটা শেষ হতে না হতেই আলো আবার বলে উঠল, তাহলে ভালোবাসাটা কি? ভালোবাসাটা মানুষের ইচ্ছে হয় না, তাদের নিজের অজান্তেই হয়। তাহলে তোমার ভালোবাসার মানুষটা কে ছিল? এই কথাটা নয় কাল বলবো, আজ রাখলাম। গুড নাইট বলে ফোনটা কেটে দিল কিরণ। সবকিছুই তখন রাতের নিস্তব্ধতায় মিলিয়ে যাচ্ছিল, ঠিক যেমন একটা ট্রেন হারিয়ে যায় অন্ধকারে আর ফেলে যায় শুধু কিছু না বলা ভালোবাসার শব্দ। আজ নিজেকে দোষী বলে মনে হলো। অনেকটা অবহেলা করেছিলাম তাকে, কথায় কথায় সন্দেহ করেছিলাম। পরদিন সকালে উঠে অফিসে গেল কিরণ। অন্যদিন অফিস থেকে ঘরে আসে প্রায় 4টের মধ্যে, কিন্তু আজ তার নিজস্ব কিছু কাজ থাকার কারণে ঘরে ঢুকতে প্রায় 7টা বেজে গেল। কিছুটা ক্লান্ত থাকার কারণে কিরণ আজ রাত 8টার মধ্যেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমটা যখন ভাঙল তখন রাত প্রায় 10:30। ফোনটা হাতে নিয়ে দেখল যে আলো ফোন করেছিল কয়েকবার। ফোনটা ঘোরাবার সাথে সাথেই আলো ফোনটা রিসিভ করে বলে উঠল, ঘুমিয়ে গিয়েছিলে নিশ্চয়ই কিরণদা। হুম। তাহলে আগের দিন যেখানে শেষ করেছিলে তারপর থেকে শুরু করো। কি বলবো বলো? আগের দিন তো তোমার ভালোবাসার মানুষটার নামটাই বললে না। প্রথম না দ্বিতীয় ভালোবাসা, কোনটা বলবো বলো? তোমার ভালোবাসার মানুষও তো দেখছি অনেক। তুমি কোনটা শুনতে চাও? দুটোই। আচ্ছা, তাহলে প্রথম থেকে শুরু করি। তোমার প্রথম ভালোবাসার নাম কি? শুনলেই জানতে পারবে। তাহলে বলা শুরু করো সব কিছু। কিছুদিন হয়েছে ক্লাস 10-এ উঠেছি। বন্ধুদের সাথে বাংলা প্রাইভেটে বসে গল্প করছিলাম। অবশ্য তখন প্রাইভেট শুরু হয়নি। দরজার দিকে চোখ যেতেই দেখলাম একটা মেয়ে তাড়াহুড়ো করে ঢুকে আমার থেকে একটু দূরে গিয়ে বসে পড়ল। লাভ এট ফার্স্ট সাইট। হ্যাঁ, আমারও তাই হয়েছিল। তার চোখের মোহ যেন আমাকে তার দিকে আকর্ষণ করছিল। তার ওই মিষ্টি হাসি আমার মনকে উতলা করে দিচ্ছিল। অবশ্য সেদিন বিচলিত মন নিয়ে আর প্রাইভেটে কোনো নোটস লিখতে পারলাম না। এত সবের মাঝে তার নামটাই জানা হলো না। ও হ্যাঁ, তৃষা। হ্যাঁ, তৃষা নাম তার। জানলাম তার বন্ধুর কাছ থেকে। অবশ্য তার সাথে কথা বলার সাহস আমার হয়ে ওঠেনি। সত্যি বলতে পড়াশোনায় তেমন আমার মন ছিল না, তাই প্রাইভেট ফাঁকিই দিতাম। কিন্তু তাকে দেখার জন্য প্রতিদিনই প্রাইভেটে যেতাম। এমনি করেই শুধু 1টা মাস থাকিয়ে কেটে গেল। এবার একজন বন্ধু বলল, কিরে ভাই, অনেক দিন তো হলো, এবার তোর মনের কথাটা বলেই দে। পরদিন প্রাইভেটে একটা গোলাপ নিয়ে গেলাম। ভেবেছিলাম গোলাপটা তাকে দিয়ে মনের কথা বলেই দেব।
কিন্তু সাহসের অভাবে সেদিন বলে উঠতে পারিনি। ভয় ছিল যদি না বলে দেয়। এভাবেই কেটে গেল আরো কয়েকটা মাস। এবার ঠিক করলাম তাকে মনের কথাটা বলবই। পরদিন প্রাইভেটে আরো একটা গোলাপ নিয়ে গেলাম। সেদিন যেন একটু বেশি আগ্রহী ছিলাম প্রাইভেটটা ছুটি হওয়ার। অধীর অপেক্ষার পর প্রাইভেটটা ছুটিও হলো। বাইরে বেরোতেই আমার একজন বন্ধু তৃষাকে ডেকে বলল, তৃষা, দেখো কিরণ তোমাকে কিছু বলতে চায়। এই বলে আমাকে তৃষার দিকে হালকা করে ঠেলে দিল সে। এতটা ভয় ছিলাম যে কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়টা কাটিয়ে অবশেষে গোলাপটা তার হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা তোমার জন্য, প্লিজ এটা নাও। এটাই ছিল তৃষার সাথে আমার প্রথম কথা বলা। উত্তরে সে বলল, না না, আমি এটা নিতে পারবো না। সামনে প্রাইভেট স্যার থাকার জন্য আর জোর করলাম না। ভেবেছিলাম পরে হয়তো সে কিছু একটা উত্তর দেবে। সেই আশা নিয়ে পরের দিন প্রাইভেটেও গেলাম। কিন্তু কে জানতো সেদিন তার উত্তর না, বরং স্যারের ক্রোধের সম্মুখীন হতে হবে। সেদিন তৃষা প্রাইভেটে না আসার কারণে স্যার আমাকে বেশি বেশি কথা শোনাচ্ছিল। স্যার হয়তো ভেবেছিল আমার ওই কারণটার জন্য তৃষা হয়তো আর প্রাইভেটে আসবে না। আমি অবশ্য স্যারের একটা কথাও গ্রাহ্য করিনি। দুদিন পর তৃষা প্রাইভেটে এসেছিল, কিন্তু কোনো উত্তর দেয়নি। এভাবে উত্তরের অপেক্ষায় আরও একটা মাস কেটে গেল। কিন্তু কথায় বলে না, প্রথম ভালোবাসা কোনোদিন পাওয়া যায় না। মাঠে বসে একদিন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একজন বন্ধু এসে বলল, এই কিরণ, তৃষা তো অন্য একজন ছেলেকে ভালোবাসে। ভেবেছিলাম বন্ধুটা হয়তো আমার সাথে মজা করছে, কিন্তু তখন সে তৃষার সাথে একটা ছেলের ছবি দেখায়। সেটা দেখে আমার প্রথম মন ভেঙেছিল। তার প্রতি আমার এতটা ভালোবাসা, কিন্তু সে আমাকে একটু ভালোবাসেনি। ভাবতাম ওই দিনটাই যদি না আসতো তাহলে ভালো হতো। কথায় বলে না, জীবনে যদি দুঃখ আসে তাহলে সুখ অবশ্যই আসবে। এবার আলো বলল, তাহলে তোমার জীবনের সুখটা কখন এসেছিল? কিরণ মোবাইলের সময়টা দেখে বলল, আজ অনেক রাত হলো। এরপর কি হলো সেটা না হয় পরদিন কন্টিনিউ করি। আলো কিছু একটা ভেবে গুড নাইট বলে ফোনটা কেটে দিল। কিরণ বলল, কোথায় যেন ছিলাম আগের দিন? ওই তো কিরণ, প্রথম প্রেমে ছ্যাঁকা খেলে। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? কিন্তু তোমার মতো অতটা ইন্টারেস্টিং নয়। আজ তাহলে তোমারটাই শুনি। না কিরণ, তোমার মতো বাকিয়ে গুছিয়ে বলতে পারবো না তো। যেটা পারবে সেটাই বলো না। কোথা থেকে যে শুরু করি? প্রথম দেখা? হ্যাঁ, তখন সবে ফার্স্ট ইয়ার। কলেজে প্রথম দিনই এক বান্ধবী হয়, তার নাম মোনা। আমি ছিলাম খুব শান্ত প্রকৃতির, তাই মোনা ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করা হয়নি। এইভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অবশেষে এলো সেই দিন। কলেজের ফ্রেশার পার্টি উপলক্ষে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, তাই কলেজে সেদিন গিটারটা নিয়ে গিয়েছিলাম। রুমে বসে যখন গিটারের টিউনটা চেক করছিলাম, হঠাৎই একজন সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুই তাহলে গিটার বাজাতে পারিস? আমি ঘাড় নেড়ে সোজা তাকাতে দেখলাম কলেজের এক সিনিয়র দাদা। শান্তভাবে জবাব দিলাম, হ্যাঁ,
ওই একটু গানের ছন্দে বাজিয়ে নিতে পারি। তারপর থেকে প্রায় ওর সাথে কথা হতো। ওর নাম নীল। এইভাবেই কখন যে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যেন দুজনে একসাথে গান গাওয়া, ঘুরতে যাওয়া, ওর লেখা কবিতার মাঝে নিজেকে ডুবিয়ে রাখা, এইভাবে প্রায় 2 বছর কেটে যায়। তারপর তারপর আর কিছু না। অনেক রাত হয়েছে, এবার ঘুমো। গুড নাইট। কিরণও গুড নাইট বলে ফোনটা কেটে দিল। কিরণের একটা বদভ্যাস আছে, কেউ যদি কোনো কথা অর্ধেক বলে ছেড়ে দেয় সেটাই সারাদিন ধরে সে ভাবতে থাকে। কি হয়েছিল আলোর সাথে 2 বছর আগে, কেনই বা আলো এভাবে কিছু না বলে ফোনটা কেটে দিল, এসব ভাবতে ভাবতে কখন যে কিরণ ঘুমিয়ে পড়ল সে নিজেই জানল না। আজ কিরণ ভেবেই ছিল যে অফিসে গিয়ে সে আলোকে জিজ্ঞেস করবে 2 বছর পর তাদের ভালোবাসার কি হয়েছিল। কথাটা জিজ্ঞেস করাতেই আলো শুধু বলল, কাল বিকেলে পার্কে এসো, ওখানেই সব কথা হবে। পরদিন সময় মতো পার্কে পৌঁছে গেল কিরণ। গিয়েই দেখে আলো একটা বেঞ্চে বসে কিছু একটা যেন ভাবছে। পাশে গিয়ে বসাতে আলো বলল, ও এলে কিরণদা? কিরণ একটু হেসে বলল, তোমার ওই অর্ধেক বলা গল্পই তোমার কাছে টেনে নিয়ে এলো। ওই গল্পটা না হয় পরে বলবো, আজ তুমি তোমারটা বলো। না, আজ তুমি না বললে আমি আর কিছুই বলবো না। আজ তুমি বলো না, সত্যি বলছি, ঠিক সময় এলে আমি বলবো। ওকে, তাহলে পরে বলতে হবে কিন্তু। হ্যাঁ, আজ তুমি বলো। কথায় আছে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, কিন্তু যদি দ্বিতীয় কেউ এসে তোমায় নিজের থেকে বেশি ভালোবাসে, তখন কি পারবে না তোমার প্রথম ভালোবাসাকে ভুলতে? হ্যাঁ, প্রথম দিকে হয়তো পারবে না, কিন্তু যখনই তুমি তাকে ভালোবাসতে শুরু করবে তখন দেখবে ঠিক তুমি তাকে ভুলতে পারছো। আলো জিজ্ঞেস করল, তো কে সেই অনন্যা যে তোমার প্রথম ভালোবাসা ভুলিয়েছিল? 5 নভেম্বর, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রাইভেট স্যার প্রায় 2 ঘন্টা প্রাইভেট করাতো। প্রাইভেট ছুটি হতে 8টা বেজে যেত। সেদিন একজন মেয়ে নতুন জয়েন্ট হয়েছিল। প্রথম দিন তেমন কিছু কথা হয়নি। প্রাইভেট ছুটির পর আমরা সবাই একটা জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিতাম। সেখানেই তার সাথে কথা হয়। নামটাও সেদিনই জানতে পারি। এরপর ধীরে ধীরে তাকে ভালো লাগতে শুরু হয়। এক বন্ধুকে একথা বলতে সে আঁখিকে গিয়ে বলে, হ্যাঁ, তার নাম আঁখি। দিনটা ছিল 22শে নভেম্বর। আঁখিকে প্রপোজ করেছিল কিরণ। উত্তরটা হ্যাঁই এসেছিল। তারপর দুজনে একসাথে প্রাইভেট থেকে ঘরে যাওয়া, তার মাঝে একটু গল্প আড্ডা দেওয়া, এসবের মধ্যেই কেটে যাচ্ছিল বেশ দিনগুলো। আঁখির কোলে মাথা রেখে কিরণ তৃষার সব কথা বলতো, কিন্তু সে কখনো রাগ করেনি। শুধু বলতো, আমি আছি তো, আর সব সময় তোর পাশে থাকবো। এভাবে আরও 2 মাস কেটে যায়। মাধ্যমিক পরীক্ষার জন্য ওদের মধ্যে কিছুদিন কথা বন্ধ থাকে। মাধ্যমিক শেষ হলে আবার আগের মতো তারা দেখা করা শুরু করে। আঁখি এখানে একটা ভাড়া বাড়িতে থাকতো। হঠাৎ সে একদিন এসে বলল যে সে বাড়ি চলে যাচ্ছে। কথাটা শুনে বেশ দুঃখ হয়েছিল, কিন্তু তাও সে বলেছিল, আরে আমি চলে যাচ্ছি তো কি হয়েছে, প্রতিদিন আমরা তো কলে কথা বলবো। ওর বাড়ি চলে যাওয়ার কিছুদিন পরই করোনা ভাইরাসের জন্য সব জায়গায় লকডাউন পড়ে যায়। প্রতিদিন তাদের কথা হতো। এভাবে আরও 6 মাস কেটে যায়। কিন্তু কথায় আছে না, যদি তুমি কাউকে খুব ভালোবাসো তাহলে তোমাকে একবার না একবার সে দুঃখ দেবেই। এবার আলো বলল, তাহলে তোমার দ্বিতীয় ভালোবাসাও তোমাকে একা করে চলে গেল? কিরণ বলল, না, কষ্টটা আমিই তাকে দিয়েছিলাম। লকডাউনের জন্য সবসময় ঘরে থাকতে হতো, তার জন্য গেম খেলতাম। তারপর আমি একসময় গেমের প্রতি এতটা আসক্ত হয়ে যাই যে
তার ঠিক করে ফোনে খবর পর্যন্ত নিতাম না। আঁখি ফোন করলে ফোন কেটে দিতাম, অথবা ফোন ধরলে রাগ করে দুটো কথা বলে আবারও কেটে দিতাম। কিন্তু আঁখি তবু ফোন করেই যেত। একসময় তাকে সব জায়গা থেকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম। এভাবে আরও 6টা মাস কেটে যায়। তখন লকডাউনটা বন্ধ হয়ে যায়। একদিন মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ এক বন্ধু এসে বলল, কি রে, তুই আঁখিকে একদম ফোন করিস না কেন রে? তুই শুনেছিস ওর কি হয়েছে? কিরণ তখন বলল, না তো। আর ছাড় তো সব কথা, এখন আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তখন বন্ধুটা রেগে বলল, হয়তো তুই আঁখিকে আর না ভালোবাসতে পারিস, কিন্তু আঁখি এখনও তোকে ভালোবাসে। তুই হয়তো কোনো কারণে ওকে ভুলে যেতে পারিস, কিন্তু আঁখি প্রতিদিন তোর খোঁজ নিত আমার কাছে। আমি তোকে প্রতিদিন বলতাম, কিন্তু তুই একটা বারের জন্য আমার কথা ভালো করে শুনতিস না। আঁখি প্রায় 1 মাস ধরে আমাকে কল করা বন্ধ করে দিল। আমি ওকে কল করতাম, কিন্তু ও কল পিকই করতো না। তুই জানিস আঁখি হঠাৎ আজ আমাকে কল করেছিল। ওকে একটু জোর করে জিজ্ঞাসা করতেই যে তুই কেন ফোন করছিস না আমাকে, কেন কল ধরছিস না, তখনই ও আমাকে বলল ওর প্রায় 1 মাস ধরে খুব শরীর খারাপ, ওর জ্বর আসতো, প্রায় সময়ই না খেয়ে থাকতো। এগুলো আমাকে তোকে বলতে বারণ করেছিল ভাই, তাই আমি তোকে বলিনি। আচ্ছা, তুই কি মানুষ, না তোর মনুষ্যত্ব বোধটাই শেষ হয়ে গেছে? কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইল কিরণ। এবার ব্লক করা নাম্বারটা আনব্লক করে সে কল করলো। 2বার রিং হওয়ার পরই আঁখি কলটা পিক আপ করলো। কি কথা বলবে কিছুই সে বুঝতে পারছে না। অবশেষে কিরণ কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে কিরণ জিজ্ঞেস করলো, কেমন আছে আঁখি? কিরণ ভেবেছিল আঁখি হয়তো রেগে থাকবে, কিন্তু আঁখি বলল, আমি কি এতটাই খারাপ যে কথা বলা বন্ধ করে দিয়েছিলি? এবার আর আগের মতো আরো ভালোবাসবি আমায়? আমাকে আর ছেড়ে চলে যাবি না তোরে? কিরণ সেদিন একটাই কথা বলল, যতটা কষ্ট দিয়েছি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসবো তোকে। আর হ্যাঁ, কথা দিলাম মৃত্যুর দিন পর্যন্ত তোর পাশে থাকবো। কোনোদিন তোকে ছেড়ে যাওয়ার কথা পর্যন্ত ভাববো না। তারপর থেকে কিরণ আর আঁখিকে কষ্ট পেতে দেয়নি। যতটা পারত ওকে খুশি রাখার চেষ্টা করত। এবার আলো বলল, তারপর কি হলো কিরণদা? এখন তোমাদের কথা হয়? না, এবার সম্পর্কটা আঁখিই শেষ করেছিল। আবার ভালোবাসায় ভাঙন? এমন কি হয়েছিল যার জন্য দ্বিতীয়বার সম্পর্কটা শেষ হয়েছিল? মিষ্টি একটা গল্পের অন্তিম পরিণতি যে সব সময় মিষ্টি হবে তার তো কোনো মানে নেই। তবে সেই মিষ্টি প্রেমের কিছু মিষ্টি স্মৃতি সারা জীবন থেকে যায় মনের অন্তরালে, কিছু কষ্ট আর কিছু অভিমানের আড়ালে। আর এই স্মৃতিগুলো এতটাই ঘিরে ধরে যে যখনই তুমি তাকে ভোলার চেষ্টা করবে, তখনই এই স্মৃতিগুলো তোমাকে জড়িয়ে ধরবে। প্রায় 2 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালোই চলছিল। একে অপরের থেকে দূরে থাকলেও কখনো সম্পর্কের মধ্যে ভাঙন ধরতে দেয়নি কিরণ। তাদের দেখা হতো না, আর যদিও হতো সেটা 3-4 মাসে একবার। কিরণ আঁখিকে নিজের থেকেও বেশি ভালোবাসত এবং বিশ্বাস করত। তারা একে অপরকে নিয়ে অনেক স্বপ্নও দেখেছিল। কিন্তু কথায় আছে না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। এরপর থেকেই তাদের মধ্যে ছোট ছোট কথা নিয়ে অনেক ঝামেলা শুরু হতে লাগলো। কিরণ বলল, আচ্ছা আঁখি, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ বলো। তুমি রাত 1টার সময় তোমার প্রেমিককে ফোন করলে, আর ওপার থেকে শুনতে পেলে আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত, আর হোয়াটসঅ্যাপে দেখলে সে এখন অনলাইন। এটা বলতে বলতে তার মোবাইলটা খুঁজছিলাম চেক করার জন্য। তখন সে বলল, আরে সবারই একটা পার্সোনাল জিনিস থাকতে পারে। ওর ওই কথায় সেদিন রাগ হয়নি,
খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন থেকে ভেবেছিলাম আখির আর কোনো জিনিস নিয়েই আমি কিছু ভাববো না। কিন্তু কি করব বলো, ভালোবাসতাম তাকে। তার প্রতিটা কাজই আমাকে কষ্ট দিত। তারপর থেকে আমি যতটা পারি তাকে অগ্রাহ্য করে চলতাম। আরও নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করলাম। দিনের শেষে তার সাথে একবার মাত্র কথা হতো, আবার কখনো কখনো তার কলই ধরতাম না। সে বলতো, আর আগের মতো কথা বলিস না কেন রে? খুব কি ব্যস্ত থাকিস? কিছু বলতাম না তাকে। অবশেষে সেই দিন আঁখি বলেছিল, আমার ব্রেকআপ চাই, আমি আর পারছি না। আমাকে কথায় কথায় সন্দেহ করিস, দিনের শেষে তোর কাছে একটু সময় চাই, সেটাও দিতে পারছিস না। আমি কি করে থাকবো? সেদিন থেকেই শুরু হয়েছিল কিরণ আর আখির মধ্যে একটা লম্বা ব্যবধান। অবশ্য ব্রেকআপের পর একদিন আখি কিরণকে তার সাথে একবার দেখা করতে বলেছিল। দেখা করেও ছিল কিরণ। ভেবেছিল তাকে আরও একবার মানিয়ে নিয়ে সবকিছু আগের মতো ঠিক করে নেবে। কিন্তু সেদিন সে আখিকে দেখেছিল হাতে কিছু একটা নিয়ে আসতে। আখি এসে কিরণের হাত ছাড়িয়ে একটা ফটো ফ্রেমে বন্দি ছবি ধরিয়ে বলল, খারাপটা না হয় আমিই হই। এতটাই সন্দেহ করতি যে কোনোদিন কিছু না জেনেই কথা বলা বন্ধ করে দিয়েছিলি। সত্যি সেদিন কিরণ কিছু আর বলতে পারেনি। যে রাস্তায় সে এসেছিল সেই রাস্তায় সে চলে গিয়েছিল। একা পড়ে রইল কিরণ। এখন চেয়েও তার খবর নিতে পারে না আর। হয়তো সে এখন অন্য কারোর। কিরণ হয়তো একাই রয়ে গেল তার স্মৃতিকে আঁকড়ে ধরে। আলো জিজ্ঞেস করল, আচ্ছা কিরণদা, আঁখির কোনো ছবি আছে তোমার কাছে? আছে। এখন কষ্ট পেলে তার ছবি দেখি। কেন জানি না, তার ওই চোখ দেখলে আমার সব কষ্ট মুছে যায়। সেদিন কিরণ আলোকে আঁখির ছবি দেখিয়েছিল। আলো বলল, আচ্ছা কিরণদা, আজ এলাম, কাল দেখা হবে। তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। কিরণ কিছুক্ষণ একা বসে রইল। সেদিন বাড়ি ফিরে রাত্রে একটা অচেনা নাম্বারে কল এলো। প্রথমে অচেনা নাম্বার ভেবে সে ভাবল যে ফোনটা সে রিসিভ করবে না, কিন্তু শেষ মুহূর্তে ফোনটা সে রিসিভ করল। ফোনের অপর প্রান্ত থেকে একটি মেয়ে বলে উঠল, কেমন আছিস বাবাই? চমকে উঠে আরো একবার নাম্বারটা দেখল কিরণ। বাবাই নামটা শুধু তো একজন বলে ডাকতো কিরণকে। তাহলে কি ফোনের অপর প্রান্তে আঁখি? কিরণ একটু ঘাবড়ে গিয়ে বলল, না, আমি বাবাই না, আমি কিরণ। অপর প্রান্ত থেকে বলল, মানলাম আখির সাথে ব্রেকআপ হয়ে গেছে, তা বলে তার দেওয়া এত সুন্দর নামটাও ভুলে গেছো নাকি? হ্যাঁ, কিরণ এবার একটু রেগে বলল, আপনি কে বলছেন বলুন তো? অপর প্রান্ত থেকে মেয়েটি হালকা হেসে বলল, এই কয়েক বছরের মধ্যে দেখছি আমাকেও ভুলে গেছো। নীলিমা, কেন ফোন করেছো? আমার সবকিছু কেড়ে নিয়েও তোমার শান্তি হয়নি? আর কি কেড়ে নিতে এসেছো? কেন ফোন করেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমায় ভালোবেসেছিলাম। আর আমি জানি তুমিও আমাকেই ভালোবাসো। আর যদি নাই বাবাসো, তাহলে তখন ভালোবাসার নাটক করার কি দরকার ছিল? তুমি তখনও আমাকে ভুল বুঝেছো, আর এখনো ভুল বুঝেই যাচ্ছ। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল না, আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। নীলিমা এবার রেগে বলল, হ্যাঁ, শুধু বন্ধু ছিলে তাই না? তাহলে আমার সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলে, কিস করেছিলে, তখন তোমার ওই বন্ধু শব্দটা মনে ছিল না বোধহয়, তাই তো? কিরণ নীলিমাকে বুঝিয়ে বলল, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে কোনোদিন কোনো খারাপ কাজ করিনি। হ্যাঁ, তোমায় কিস করেছিলাম, কিন্তু সেটা তো তুমি আমাকে বাধ্য করেছিলে, তাই নয় কি? দয়া করে এখন আমাকে আর ডিস্টার্ব করো না। এখন আমাকে একটু ভালো থাকতে দাও। ঠিক আছে,
কিন্তু একটা কথা মনে রেখো কিরণ, তুমি যাকেই ভালোবাসবে তোমাদের মধ্যে এই ব্যবধানটা আমিই তৈরি করব। বাই। বলে নীলিমা কলটা কেটে দিল। কলটা কেটে যেতেই কিরণ দেখলো আলো 4বার মিসড কল করেছে। কিরণ কল ব্যাক করতে যাবে তখনই আলো আবার তাকে কল করলো। কলটা রিসিভ করে কিরণ বলল, বলো, কি বলছিলে? আলো একটু হেসে বলল, খুব ব্যস্ত দেখছি এখন। পুরনো ভালোবাসা ফিরে পেলে নাকি? আবারও মজা শুরু করলে? আমার এই কথাগুলো একদম ভালো লাগছে না। আলো একটু অবাক হয়ে বলল, কি হয়েছে কিরণদা? খুব মিস করছো বুঝি আঁখিকে? জানো আলো, আমি সব কিছুতেই হেরে গেছি। ভালোবেসেছিলাম একজনকে, তাকেও হারিয়েছি। বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম, সেও আমাকে ঠকিয়ে দিল। এবার আলো একটু ভয় পেয়ে বলল, এই, তোমার কি হয়েছে? আর কে বা তোমাকে ফোন করেছিল যেটার জন্য তুমি এখন এমন করছো? জানো, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আর আমি চাইলেও কাউকে ভালোবাসতে পারবো না। এই, তুমি আমার সাথে কথা বলা ছেড়ে দাও, না হলে ও তোমার অনেক বড় ক্ষতি করে দেবে। জানো, ও একবার আঁখিকে মেরে ফেলার চেষ্টা করেছিল। প্লিজ প্লিজ, তুমিও আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। শোনো, কিছুই হবে না। আর তুমিও ভয় পাওয়াটা বন্ধ করো। আর তুমি কার সাথে কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না নীলিমা কতটা পাগল। ও চাইলে সবকিছু করতে পারে, সবকিছু। তুমি আর একটাও কিছু বলবে না, চুপচাপ ঘুমিয়ে যাও। আর যেটা হয়েছে সেটা নিয়ে বেশি ভেবো না। আর কিরণ, আমি কাল তোমার বাড়ি যাব। আলো গুড নাইট বলে ফোনটা কেটে দিল। কিরণও প্রায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন সকাল 7টা। দিনটা ছিল মেঘলা। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলো আলো কল করেছে। কলটা ধরতেই আলো বলল, দরজাটা খোলো, তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কলটা কেটে নিচে গিয়ে দরজা খুলতেই আলো ঘরের ভেতরে প্রবেশ করলো। মা আমাদের 2 কাপ চা দিয়ে আলোকে কিছু একটা জিজ্ঞেস করলো। আজ এত সকাল সকাল কিছু হয়েছে নাকি? কিরণ কিছু বলতে যাবে তখনই আলো বলল, না কাকিমা, জাস্ট একটা অফিসের কাজ নিয়ে কিছু কথা ছিল। কিছুক্ষণ পর কিরণ আলোকে নিজের রুমে নিয়ে এলো। কাল কি হয়েছিল? আর নীলিমাকে? আর কালে তো ভয় পেয়ে গেছিলে কেন? কিরণ এবার বলল, আমি তখনও আঁখির সাথে রিলেশনে ছিলাম। একদিন ফেসবুক খুলে দেখলাম মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। দেখলাম নীলিমা ব্যানার্জি নামে একজন মেয়ে মেসেজ করেছে। মেসেজটাও একটু অদ্ভুতই ছিল। লেখা ছিল, হাই কিরণ, আমরা কি ভালো বন্ধু হতে পারি? ভেবেছিলাম কোনো একটা ফেক অ্যাকাউন্ট হবে হয়তো, কিন্তু কিছুক্ষণ পর আবারও মেসেজ করে সে বলল, কি হলো, মেসেজ সেন্ড করেও কোনো রিপ্লাই নেই? নিশ্চয়ই ফেক অ্যাকাউন্ট ভেবেছ। প্রোফাইলে যদি দেখি একটা ছবিও নেই, আর তার উপর একটা মেয়ে বলছে আমরা কি ভালো বন্ধু হতে পারি, তাই আর বিশ্বাস করতে পারলাম না। তারপর ও আমাকে ভয়েস কল করেছিল। সেদিন ওর সাথে কথা বললাম। এইভাবে একদিন নাম্বার এক্সচেঞ্জ হয়। নীলিমা একদিন আমার সাথে দেখা করে কথা বলে। সময় মতো একদিন ওর সাথে একটা ক্যাফেতেও দেখা করি। সেদিন অবশ্য ওর সাথে অনেক কথা হয়েছিল। আজ মনে হয় সেদিন যদি ওই কথাগুলো ওর সাথে শেয়ার না হতো তাহলে হয়তো ভালো হতো। আলো বলল, এমন কি কথা হয়েছিল কিরণদা, যার জন্য তুমি আজও ভয় থাকো? কিরণ আরও বলা শুরু করলো। প্রথমে তো এমনি কথা হচ্ছিল, তারপর নীলিমা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, কিরণ, তুমি সিঙ্গেল না রিলেশনে আছো? কেন, তুমি জেনে কি করবে? কিছুই করব না,
আমরা তো খুব ভালো বন্ধু, তাই জিজ্ঞাসা করলাম। তোমার যদি কোনো অসুবিধা না থাকে বলতে পারো। আরে এ বাবা, অসুবিধা কেন? হ্যাঁ, আমি রিলেশনে আছি। হ্যাঁ, তারপর অবশ্য নীলিমা তার নাম জিজ্ঞেস করেছিল। আমি অবশ্য সবটাই বলে দিয়েছিলাম নীলিমাকে। কিরণ আঁখির সম্বন্ধে সব কিছুই নীলিমাকে খুলে বলল। কিরণও নীলিমাকে জিজ্ঞেস করল, তা তুমি সিঙ্গেল না মিঙ্গেল? সে বলেছিল, একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই ছেলেটা অন্য একটা রিলেশনে আছে। সেদিন কিরণ বুঝতে পারেনি, কিন্তু আজ সে ভালো করেই বুঝল যে নীলিমা কিরণকে ভিন্নভাবে টার্গেট করেছিল। এরপর থেকেই কিরণ নীলিমার মধ্যে একটা বদল লক্ষ্য করল। আগে নীলিমা ফ্রেন্ডের মতো কথা বলতো এবং তাদের মধ্যে দেখা হলে নীলিমা এমন একটা আচরণ করতো যেন ও কিরণের গার্লফ্রেন্ড। তারপর যদি ওদের দেখা হয়, দেখা মাত্রই সে জড়িয়ে ধরতো, জড়িয়ে ধরে ছবি তুলতো, আরও কত কি। আঁখিও একদিন এইসব জানতে পারল। অবশেষে শুরু হলো তাদের মধ্যে ঝগড়া, আর এই ঝগড়ার সুযোগটাই নিয়েছিল নীলিমা। কিরণ আঁখিকে অনেক বুঝিয়েছিল যে নীলিমা কেবল ওর বন্ধু, তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার জন্য তাদের দিন দিন ঝগড়া করতে হবে। কিন্তু তখন আঁখি কিরণকে বলেছিল, দেখবি এই মেয়েটার জন্যই একদিন তুই আমাকে হারাবি। এমন হতে হতে তাদের মধ্যে আস্তে আস্তে কথা বলাও বন্ধ হয়ে গেল। এরপর নীলিমা একদিন আঁখিকে ফোন করে তার আর কিরণকে নিয়ে অনেক খারাপ কথা বলে। এমনকি সে জড়িয়ে ধরে ছবি তুলেছিল সেগুলোও দেখায়। এগুলোর জন্য আঁখি হয়তো আরও বেশি রেগে গেল। আর নীলিমা কিরণকেও আঁখির বিষয়ে অনেক কিছু বলতে লাগলো। নীলিমা একদিন কিরণকে আঁখির একটা ছবি দেখালো, যেটায় সে অন্য এক ছেলের হাত ধরে ঘুরছে। ছবিটা দেখেই কিরণের খুব রাগ এবং কষ্ট হয়েছিল তখন। তারপর তো জানোই কি কি হয়েছিল। তোমাকে তো আগেই বলেছিলাম। কিন্তু সবকিছু যদি এখানেই শেষ হতো তাহলে হয়তো ভালোই হতো। আলো বলল, তারপর কি হয়েছিল কিরণদা? কিরণ বলল, তারপরেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম। তখন প্রায় আমি ভেঙেই পড়েছিলাম। সেটার সুযোগ নিয়ে নীলিমা আমার কাছে আসার চেষ্টা করছিল। একদিন ও আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল ডিনারের জন্য। সেদিনও ঘরে একাই ছিল। ওর বাবা মা হয়তো কোথাও একটা গিয়েছিল। তারপর আমরা ছাদে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে ও আমার আরো ক্লোজ আসার চেষ্টা করছিল। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কিস করলো। আমি তাকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, আরে এগুলো কি করছো কি? এগুলো কিন্তু ঠিক নয়। ও আর কিছু না বলে সরি বলে ডিনারের জন্য নিচে যেতে বলল। তখনও জানতাম না আমার জন্য আর কি কি অপেক্ষা করছিল। খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করে। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি নীলিমা আমার সাথে এক বিছানায় শুয়ে আছে। আমি চমকে উঠলাম। আমাকে তাড়াহুড়ো করে উঠতে দেখে নীলিমাও ঘুম থেকে উঠল। আমি নীলিমাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আগের দিন আর আমি এখানে শুয়ে আছি কেন? নীলিমা সেদিন একটা মিথ্যে কথা বলে সমস্ত সত্যিটা ঢেকে দিয়েছিল। আমি তারপর ঘরে চলে আসি। তারপর প্রায় কেটে যায় 7টা দিন। একদিন নীলিমা আমাকে দেখা করার জন্য পার্কে ডাকে। সেদিন নীলিমা আমাকে একটা গোলাপ দিয়ে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল। আমি রেগে গিয়ে তাকে বললাম, এই জন্য তুমি আমাকে ডেকেছ? দেখো, আমরা বন্ধু আছি ঠিক আছে, তার বেশি কিছু আমার থেকে আশা করো না। ও তখন হেসে বলেছিল, যদি আমি ওকে ভালো না বাসি তাহলে ওর কাছে আমার এমন কিছু জিনিস আছে যেগুলো দেখি আমার লাইফও পুরো নষ্ট করে দেবে। এটা নিয়ে ওর সাথে আমার খুব ঝগড়াও হয়েছিল। অবশেষে ও আমাকে একটা ভিডিও দেখায়, যেটাতে দেখা যাচ্ছে ও
ও আমার সাথে নোট অবস্থায় শুয়ে আছে। আমি ভিডিওটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নীলিমা আরো হেসে বলেছিল, যেদিন তুমি আমার বাড়ি ডিনারের জন্য এসেছিলে সেই দিন তোমার খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে তোমায় অজ্ঞান করেছিলাম। তারপর তুমি যখন অজ্ঞান অবস্থায় ছিলে তখন তোমার সঙ্গে আমি এগুলো করেছি, কিন্তু সেটা শুধু তুমি আর আমি জানি। ভাবো তো একবার, যদি ভিডিওটা আমার বাবা মাকে দেখাই তাহলে কি হবে? তখন আমার মাথা আর কাজ করছিল না। নীলিমা আরো বলল, যদি আমি ওকে 2 দিনের মধ্যে প্রপোজ না করি তাহলে ভিডিওটা ওর বাবা মাকে দেখিয়ে দেবে। আমি আরো সব দিক থেকে ভেঙে পড়েছিলাম। তারপর ও চলে যায়, আমিও বাড়ি চলে আসি। 2 দিন পর আমি নীলিমার সাথে দেখা করি। আমি তাকে বলেছিলাম, দেখো, আমি অনেক ভাবলাম, এখন তো আমি আখের সাথে রিলেশনশিপে নেই, আর তুমিও আমাকে ভালোবাসো, তাই তোমার সাথে রিলেশনে জড়াতে আমার কোনো সমস্যা নেই। তবে যে ভিডিওগুলো করেছিলে সেগুলো ডিলিট করে দেবে বলো। নীলিমা হেসে বলেছিল, ঠিক সময় ডিলিট করে দেব। এবার আলো আবার বলল, কি বলছো কিরণদা? মিথ্যে ভালোবাসা, তাও আরো 3 মাস? কিরণ হালকা হেসে বলল, হ্যাঁ, সেদিন রাত্রে আমি আঁকিকে ফোন করি আর কাঁদতে কাঁদতে বলেছিলাম, আর একবার দেখা কর, তোর সাথে আমার খুব দরকার আছে। পরদিন আঁকির সাথে আমি একটা পার্কে দেখা করি। আঁকিকে আমি সব কিছু বুঝিয়ে বলি। তারপর ওই মিথ্যে ভালোবাসার নাটকটা আঁকি আমাকে করতে বলে। প্রায় 3 মাস পরে একদিন সুযোগ পেয়ে ওর মোবাইল, ল্যাপটপ সব জায়গা থেকে ফটোগুলো ডিলিট করে দিই। তারপর নীলিমাও সব জানতে পারল। তবে সেদিন নীলিমার কাছে আর কিছু করার ছিল না। সে নিজের থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করেছিলাম আঁকের সাথে আরো একবার কথা বলে তাকে সরি বলে সম্পর্কটা নতুন করে শুরু করতে, কিন্তু আঁখি বলেছিল আমরা আর রিলেশনে আসতে পারবো না। আমাদের যে একে অপরের প্রতি বিশ্বাসটা ছিল সেটা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। হ্যাঁ, তবে আমরা ভালো বন্ধু হিসেবে থাকতে পারি। আমিও আর তার কথার উপর জোর করলাম না। কি বা জোর করব, দোষ তো আমারই ছিল। আঁকির সাথে কথা বলাও কমে গিয়েছিল। প্রায় 7টা মাস কেটে গেল। আমিও সবকিছু ভুলেই গিয়েছিলাম প্রায়। একদিন হঠাৎ এমনই একটি অচেনা নম্বর থেকে কল এসেছিল। ধরে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে বলল, নীলিমা বলছি রে কিরণ, আজ একবার আঁকিকে ফোন করে দেখিস ওর সঙ্গে কি হয়েছে। ওর জন্য আমাকে ছেড়েছিলি না? তুই যাকেই ভালোবাসবি তার সঙ্গে এমনটাই হবে, আমিই করব। টাটা। আমি ওর ফোনটা কেটে দিয়ে আঁকিকে ফোন করলাম। ফোনটা ধরতেই শুনতে পাই আঁকির কান্না ভরা গলা। আঁকি কাঁদতে কাঁদতে বলছে, কিরণ, কিরণ, তুই যেখানেই থাকিস আমার কাছে আয়। আমি আর পারছি না, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আঁখির কাছে লোকেশন নিয়ে একটু সময় নষ্ট না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় 30 থেকে 40 মিনিট পর আঁখির কাছে আমি পৌঁছই। আমাকে দেখা মাত্রই আঁখি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আঁখির ড্রেসে রক্ত দেখে আমি প্রথমে একটু বেশি ঘাবড়ে গিয়েছিলাম। একটা জায়গায় আঁখিকে বসিয়ে শুধালাম, এই কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আর তোর ড্রেসে এত ব্লাডি বা কেন? আঁখি বলল, আজ 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 আমি
আর আমার এক বান্ধবী আর তার বয়ফ্রেন্ড, তাদেরকে নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। বান্ধবীটার বয়ফ্রেন্ড আমার কিছু ছবি তুলে দিচ্ছিল। হঠাৎ একটা গাড়ি সম্পূর্ণ গতিবেগে আমার দিকে আসছিল, কিন্তু বান্ধবীটার বয়ফ্রেন্ডটা আমাকে ঠেলে নিজে গাড়ির তলায় চলে এসেছে। আমি সেই দিন আর কোনো কিছু না শুনেই আঁকিকে ঘরে পৌঁছে দিলাম। বিকেলের সময় আবারও নীলিমা আমার ফোন করেছিল। সে বলল, পরের সময় কিন্তু আর মিস হবে না। আমি ভয় পেয়ে বললাম, প্লিজ প্লিজ তুমি আঁকির কোনো ক্ষতি করো না, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। নীলিমা হেসে ফোনটা কেটে দিল। আমি একটু পর আঁকিকে ফোন করে বললাম, তুই আমার সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবি না। আমি চাই না আমার জন্য আরও অন্য কাউকে মরতে হয়। এটুকু বলেই আমি ফোনটা কেটে দিলাম। আঁকি অনেকবার ফোন করেছিল, আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিই। আমার বাড়িও এসেছিল সে, কোনো কিছু না বলে আমি তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর থেকে আঁকিও সব কিছু বন্ধ করে দিয়েছিল। কিরণ আলোর চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল আলোর চোখে চিকচিক করছে জল। এক মুহূর্তে সব কথা হারিয়ে গেল কিরণের ঠোঁট থেকে। কিরণ বলল, তুমি কাঁদছো কেন আলো? কাঁদার কথা তো এখন আমার। আলোর কণ্ঠ কেঁপে উঠল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। সেদিন তোমাকে আমার প্রেমের গল্পটা অর্ধেকটা পড়েছিলাম না কিরণদা? আজ বাকিটা শুনবে? কিরণ মৃদু স্বরে বলল, হ্যাঁ বলো আলো। আলো একটু থামল, যেন বুকের ভেতর থেকে ভারী পাথরটা সে নামাতে চাইছে। তারপর ধীরে ধীরে সে বলতে শুরু করলো, নীলের সঙ্গে সবকিছুই যেন স্বপ্নের মতো ছিল। হাসি, রাগ, অভিমান সবেতে ভালোবাসা ছিল অগাধ। একদিন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড মোনাকেও ভাবলাম সঙ্গে নিয়ে যাব। ও রাজিও হয়েছিল, খুব খুশিও ছিল জানো। সেদিন আমরা তিনজন মিলে কত হাসাহাসি, কত মজা করেছিলাম জানো। কেউ জানতাম না ওই হাসির দিকটাই আমার জীবনের সবচেয়ে কালো দিন হয়ে থাকবে। আলো থামল, গলার স্বর তার এখনো কাঁপছে। মোনা রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিল। নীল তার সামনে, আমি একটু দূরে দোকানে চকলেট নিচ্ছিলাম। হঠাৎ থেকে একটা
সাদা রঙের স্করপিও প্রচন্ড গতিতে আমাদের দিকে আসছে। নীল নীল বুঝতে পেরে চিৎকার করলো। তারপর তারপর এক ঝটকায় পোড়াকে ঠেলে দিল দূরে, আর নিজে নিজে চলে গেল গাড়ির সামনে। আলোর গলা ভেঙে এলো। সবকিছুই এত দ্রুত ঘটে গেল যে আমি দৌড়ে গিয়েও কিছুই করতে পারিনি। মাটিতে লুটিয়ে পড়েছিল রক্তাক্ত দেহটা। চারিদিকে ফের চলল, হট্টগোল শুরু হলো। কিন্তু কিন্তু আমার পৃথিবী তখন থেমে গেছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শুধু একটা কথাই বলেছিল, He's no more. আলো কেঁপে উঠল। জানো কিরতা, আমি তখন পাগলের মতো হয়ে গিয়েছিলাম। মোনা আমাকে সামলে রেখেছিল, না হলে হয়তো আমিও ওর সঙ্গে চলে যেতাম। কিরণ অবাক হয়ে বলল, তোমার বান্ধবী মোনা? মানে আমার আখি, তাই না? কিরণের বুকের ভেতরটা তখন হা হা করে উঠল। তুমি যদি সব জানতেই, তাহলে আমার থেকে লুকিয়ে রাখলে কেন আলো? আলো চোখ মুছে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি সবটাই জানতাম, কিন্তু নীলের মৃত্যুটা যে অ্যাক্সিডেন্ট নয় সেটা জানতাম না। আজ তোমার কাছেই জানলাম। সেই দিনটা কেবল আমার নয়, তোমারও জীবনটা বদলে দিয়েছিল। তারপর আলো আরো কাঁদতে থাকে। কিরণ উঠে এসে আলোর কাছে বসে, তার চোখের জল মুছিয়ে দেয়। তারপর সে বলে, আলো, আর কেঁদো না। নীলিমা এখনো থামেনি।
ও শুধু আমার আর আঁখির মধ্যে না, আমাদের সবার মধ্যে ব্যবধান তৈরি করছে। বাইরে বজ্রপাত, জানালা কাঁপে। কিরণ জানালার দিকে তাকায়। বৃষ্টিতে ঝাপসা আলোয় তার মুখে এক নরম দৃষ্টি। ভালোবাসা কখনো মরে না, কিন্তু মানুষের ভিতরের দোষ, ভয় আর প্রতিশোধের আগুন, সেটাই মানুষের সত্যিকারের ব্যবধান। রাত তখন 11:17। ঘরের মধ্যে মৃদু আলো। জানালার বাইরে বৃষ্টি পড়ছে এক টানা। টুপটাপ শব্দ যেন কিরণের ভেতরের হৃদস্পন্দনের মতো। ঘড়ির কাঁটা বোধহয় আজ থেমে গেছে, কিন্তু সময় এখনো থামেনি। কিরণের চোখে শুধু একটা ফ্রেমে বাঁধা ছবি, আঁখি। তার পাশের টেবিলের কোণে রাখা একটা পুরনো খাম, যার উপর লেখা, টু কিরণ, যখন শান্তি খুঁজবে তখনই খোলো। খামটা আজও খোলা হয়নি। ঘরের বাতাস বেশ ভারী। মেঝেতে ছড়ানো পুরনো কাগজ, ডায়েরি ছেঁড়া পাতা, নীলিমার নাম লেখা একটা পুরনো চিঠি। কিরণ ধীরে ধীরে উঠে যায় জানালার কাছে। বৃষ্টির ফোঁটা এসে তার মুখে লাগে। চোখে এক অদ্ভুত শান্তি আর ক্লান্তি, যেন বহুদিন ধরে লড়াই করে আজ সে অবশেষে হেরে গিয়েছে নিজের সঙ্গে। সে চুপচাপ বলে, ভালোবাসা সত্যিই এত সহজ ছিল না। আঁখিকে হারিয়েছি, আর নীলিমাকে। আজ অফিসে এলে না কেন? সবাই জিজ্ঞেস করছিল। কিছু কাজ ছিল, নিজের সঙ্গে কাজ। নীলিমার ফোন এসেছিল, তাই না? কিরণ মাথা তোলে না, শুধু নিচু গলায় বলে, শেষ দেখা দেখতে চাইছে। বলল না গেলে নাকি সব শেষ করে দেবে। হ্যাঁ, কি বললে? ওর মাথা খারাপ নাকি? ভালোবাসা যদি ঠিকভাবে বোঝা না যায়, তাহলে সেটা পাগলামির মতো লাগে। তুমি যাচ্ছ ওর কাছে? কোথায়? যাচ্ছি যে জায়গায় সে প্রথম আমার ভালোবাসার কথা বলেছিল, আর আমি ওকে প্রত্যাখ্যান করেছিলাম। আজই সব কিছু শেষ হবে। আজ আমি আর ভয় পাবো না। ঘরে নিঃশব্দতা, কেবল বৃষ্টির শব্দ আর হালকা বাতাসে জানালার কাঁপুনি। আঁখি তোমায় খুব ভালোবাসতো, তুমি জানো না? জানতাম, কিন্তু আমি ওকে অতটাই কষ্ট দিয়েছি যতটা কেউ কাউকে দিতে পারে না। ভালোবাসায় কষ্ট না থাকলে সেটা ভালোবাসা হয় না কিরণদা। তুমি শুধু কষ্টের ভিতর আটকে গিয়েছিলে। হয়তো, কিন্তু আজ আমি অন্য কারোর কষ্ট থামাতে যাচ্ছি। আজ আমি নীলিমার জন্য যাব, নিজের জন্য না। ও তোমার জীবনটা নরক করে দিয়েছে, আর তুমি এখনো ওর জন্য ভাবছো? ওর ভেতরে একটা মানুষ আছে, আলো, যে শুধু ভালোবাসতে জানে, কিন্তু ভালোভাবে থাকতে জানে না। আমি সেই মানুষটার জন্য যাচ্ছি, দানবটার জন্য না। আলো কিছু বলে না, দুজনেই চুপ। জানালার বাইরে বৃষ্টির শব্দ আরো জোরে ওঠে। কিরণ ধীরে ধীরে টেবিলের ওপর থেকে আঁখির ছবি তুলে নেয়। তার দিকে তাকিয়ে সে বলে, তুই বলেছিলিস না, যদি কোনোদিন আমায় মনে পড়ে তাহলে ছবিটা একবার হলেও দেখে নিও। আজ আমি দেখছি আঁখি, কিন্তু কিরণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ফ্রেমের কাছে। বৃষ্টির জল চোখের জলের কোনো তফাৎ নেই। তুমি জানো কিরণদা, আমি ছোটবেলায় ভাবতাম বৃষ্টি মানে ঈশ্বর কাঁদছেন। আজ মনে হচ্ছে এই বৃষ্টি তোমার জন্য পড়ছে। ঈশ্বর না হয় নীলিমার হয়েই কাঁদছেন। তুমি এমন করে বলছো কেন? তুমি কি জানো না ও কতটা বিপজ্জনক? বিপজ্জনক মানুষরাই সব থেকে বেশি ভালোবাসে আলো। তারা জানে না কিভাবে সেটা দেখাতে হয়, তাই ভুল পথে ভালোবাসে। কিরণ ফোনটা কেটে দেয়, তারপর টেবিল থেকে একটা ছোট্ট ব্যাগ তুলে নেয়।
তার মধ্যেই সে রাখে ফ্রেমটা, একটা পুরনো রুমাল নেয় এবং একটা চিঠি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মাটির ভেতরে এখনো সেই ভিজে গন্ধ। রাস্তার লাইটগুলো জলে নেভে, যেন রাতও আজ শান্তিতে নেই। দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। যেভাবে প্রতিটি অধ্যায় শেষ হয়, ঠিক সেইভাবেই যেন এই অধ্যায়টি শুরু হচ্ছে। কিরণ ধীরে ধীরে হাঁটছে, তার কাঁধে ব্যাগ। তার চোখে কোনো রাগ নেই, কোনো ক্লান্তি নেই, আছে শুধু একরাশ অপরাধবোধ আর একটা অব্যক্ত ভয়। সে থামে পার্কের গেটের সামনে। পুরনো পার্ক, সেই একই জায়গায় যেখানে নীলিমা প্রথম ভালোবাসার কথা বলেছিল তাকে। বাতাস ঠান্ডা, পাতাগুলো দুলছে, দূরে কুকুর ডাকছে, চারিপাশে একটাও মানুষ নেই। কিরণ ঘুরে তাকায়, সামনে নীলিমা, ভিজে চুল, মুখশূন্যতা আর চোখ যেন হাজারটা প্রশ্নে ভরা। তুই ঠিকই বলেছিলিস নীলিমা, সময় থেমে যায় না, আমরাই থেমে যাই। থেমে গেলে তো শান্তি পাওয়া যায়। তুমি আজ শান্তি খুঁজতে এসেছ নাকি আমাকে থামাতে? কিরণ তাকিয়ে থাকে, কিছুই বলে না সে, শুধু এগিয়ে গিয়ে সে বেঞ্চে বসে। বেঞ্চটা ভেজা, বৃষ্টির ফোঁটা এখনো ঝরছে গাছের ডাল থেকে। আমি কাউকে থামাতে আসিনি নীলিমা, এসেছি শুধু বোঝাতে। সবকিছু শেষ করেও শান্তি পাওয়া যায় না। তুমি সেটা বলছো যে নিজেই সমস্তটা শেষ করেছিল? আখি, আলো, এমনকি আমাকেও। আমি শেষ করতে চাইনি নীলিমা, আমি শুধু পালাতে চেয়েছিলাম। পালাতে? তা ভালোবাসা থেকে না অপরাধবোধ থেকে? কিরণ চুপ, তার মুখে দাগ, চোখে ঝড়, কিন্তু ঠোঁটটা স্থির। তুমি জানো কিরণ, আমি একসময় ভাবতাম ভালোবাসা মানেই প্রাপ্তি। তুমি আমায় শিখিয়ে দিয়েছ ভালোবাসা মানে অপেক্ষা। অপেক্ষার সেই সময়টার যেটা কখনো ফিরে আসে না। আমি ভুল করেছি নীলিমা, ভালোবাসা শেখাতে পারিনি তোকে, কিন্তু আমি সত্যি কখনো তোকে ঘৃণা করিনি। ঘৃণা না করেই তুমি আমায় শেষ করে দিয়েছিলে। তুমি বুঝলেই না আমার রাগটা তোমার জন্য না, নিজের জন্য। আমি তো আমার নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। একটা দীর্ঘ নিস্তব্ধতা। দূরে কোন মন্দির থেকে এক ঘণ্টার ধ্বনি ভেসে আসছে বাতাসে হালকা সুরে। নীলিমা একটা ছোট্ট বোতল বের করে হাতে রাখে, ভেতরে কিছু একটা ঝনঝন শব্দ হয়। কিরণ থেমে তাকায় তার দিকে। এটা কি নীলিমা? শান্তি কিরণ, তুমি খুঁজছো তো বছরের পর বছর? আমি 1 মিনিটে পেয়ে যাব। কি? না নীলিমা, এটা কোনো সমাধান না। ভালোবাসা কোনোদিন সমাধান খোঁজে না কিরণ, ও শুধু শেষ খোঁজে। সে ধীরে উঠে দাঁড়ায়। বৃষ্টির হালকা ফোঁটা আবারও পড়তে শুরু করেছে। তার মুখে এখন এক শান্তি, যেটা ভয়ানকভাবে নির্লিপ্ত। কিরণ, তুমি জানো আমি কখনো তোমাকে ঘৃণা করিনি, শুধু ভয় পেতাম তোমার ভালোবাসা হারানোর। আজ বুঝেছি ভালোবাসা হারায় না, শুধু মানুষটা বদলে যায়। কথা শেষ করে নীলিমা বোতলটা খুলে এক নিঃশ্বাসে সবটা খেয়ে ফেলে। কিরণ চমকে সামনে ছুটে আসে। নীলিমা, না নীলিমা, না, এমন তুমি করতে পারো না নীলিমা, না। রাতটা ছিল গভীর নিস্তব্ধ। পার্কের পুরনো গাছগুলোর পাতায় তখন বৃষ্টির ফোঁটা হালকা টুপটাপ করে পড়ছে। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, যেন পৃথিবীও আজ ক্লান্ত হয়ে পড়েছে। দূরে কোথাও একটা ট্রেন হুইসেল বাজিয়ে চলে গেল। তার শব্দ যেন ভেঙে দিল এই নিঃশব্দ রাতটাকে। বেঞ্চটার ওপর বসেছিল নীলিমা।
সাদা পোশাক বৃষ্টিতে ভিজে একেবারে দেহে লেপ্টে গেছে, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি, সেই শান্তি যা আসে কেবল সমস্ত ঝড় শেষে। কিরণ হাঁটু গেড়ে বসেছিল ঠিক তার সামনে, ভিজে মাটিতে। তার দুই হাত কাঁপছিল, চোখে কান্না আর মুখে আতঙ্ক। নীলিমা, নীলিমা, প্লিজ কিছু বলো না নীলিমা, এভাবে। নীলিমা, 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 আমি আছি, শুনেছ? আমি আছি নীলিমা, নীলিমা, শুনছো? নীলিমা, 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 নীলিমা। তার কণ্ঠ কাঁপছিল, ভিজে বৃষ্টির মধ্যে যেন হারিয়ে যাচ্ছিল শব্দগুলো। নীলিমা মৃদু হেসে তাকালো তার দিকে, ছোট্ট নিঃশব্দ একটা হাসি। তুমি এসেছো, এটাই যথেষ্ট। আমি চেয়েছিলাম তোমায় একবার এমন করে নিজের খুব কাছে পেতে। তার ঠান্ডা ভেজে হাতটা কিরণের গালে এসে ঠেকল। হাত কাঁপছিল না, যেন শান্ত সমাপ্তির জন্য তৈরি ছিল সেই স্পর্শ। জানো কিরণ, আমি কখনো তোমার ঘৃণা চাইনি, শুধু একটু একটু জায়গা চেয়েছিলাম যেখানে তোমার চোখে আমার অস্তিত্বটা দেখতে পারি। আজ দেখলাম, এখন ভীষণ শান্তি লাগছে। কিরণের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সেই ঠান্ডা হাতের উপর। তার গলায় কান্না জমে রইল। কেবল সে বলল, নীলিমা, আমি বুঝিনি তুই সত্যি ভালোবাসতিস, শুধু ভুল পথে। তোর রাগের ভিতরেও ভালোবাসা ছিল, তোর চিৎকারও কষ্ট লুকিয়েছিল। নীলিমা তখন চোখ বন্ধ করল, তার ঠোঁট আস্তে নড়ল। ভালোবাসা, ভালোবাসা সবসময় ঠিকভাবে আসে না কিরণ। কখনো সেটা ব্যবধান হয়ে জন্ম নেয়, আর কখনো সেটা শান্তি হয়ে মরে যায়। কথাগুলো শেষ হতেই তার হাতটা কিরণের গাল থেকে সোজা গিয়ে মাটিতে পড়ল। মুহূর্তের মধ্যেই সব নিঃশব্দ হয়ে গেল। বৃষ্টি থেমে গেল, শুধু দূরে ট্রেনের হুইসেল আর বাতাসে ভেজা মাটির গন্ধ। কিরণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে নীলিমাকে নিজের কোলে টেনে নিল সে। তার মাথাটা নিজের বুকের ওপর চেপে ধরে আঙুল দিয়ে নরম করে মুখের ভেজা চুলগুলো সে সরিয়ে দিল এবং মৃদু গলায় বলল, তুই জিতেছিস নীলিমা। ভালোবাসা কখনো হারে না, শুধু সময় ভুল হয়। সে নীলিমার কপালে একটা চুমু খায়, তারপর মাথা তুলে তাকায় আকাশের দিকে। বৃষ্টির পরের সেই ম্লান ভোরের প্রথম আলো ধীরে ধীরে নেমে আসছে, আর ভেজা মাটি থেকে কুয়াশা উঠছে হালকা ধোঁয়ার মতো। দূরে দেখা গেল এক আলো দৌড়ে আসছে, তার মুখে ভয় আর চোখে কান্না। কিরণদা! সে চিৎকার করে উঠল। কিরণ মাথা তুলল, আকাশের দিকে তাকিয়ে সে নিঃশব্দে হাসল। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ কেবল বাতাস জানতে পারল। আগের মতো না, সবকিছু নতুন করে শুরু করব। বৃষ্টি তখন থেমে গেছে, শুধু ভিজে মাটির ওপর পড়ে আছে ফ্রেমবন্দি আঁখির সেই ছবি আর একটা প্লাস্টিকে মোড়া চিঠি। তার পাশেই কিরণের কোলে নিস্তব্ধ নীলিমা, আর বাতাসে ছড়িয়ে আছে ভেজা ভালোবাসার গন্ধ।
যেখানে সময়, মৃত্যু আর ব্যবধান সব এক হয়ে গেছে। আলো দৌড়ে এসে কিরণের সামনে থেমে যায়। এক মুহূর্ত সে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কিরণের পাশে গিয়ে প্লাস্টিকে মোড়া চিঠিটা সে তুলে নেয়। চিঠির ওপরে কাঁপা হাতে লেখা, টু কিরণ, যখন শান্তি খুঁজবে তখন খুলো। চোখে জল নিয়ে খামটা খোলে আলো। ভেতর থেকে বের করে একখানি চিরকুট, তাতে লেখা, যে ভালোবাসা ভয়েতে জন্ম নেয় তার শেষও হয় ভালোবাসায়। ভয় যখন মুছে যায় সময়ের জলধারায়, তখন শুধুই ভালোবাসা থাকে, নিঃশব্দ, নির্ভার, সেটাই শান্তি। আলোর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, মিশে যায় ভিজে মাটির ওপর। হঠাৎ সে নিজেকে সামলায় আর ফোনটা হাতে তুলে পুলিশকে খবর দেয়। হ্যালো, পুলিশ স্টেশন, দয়া করে তাড়াতাড়ি আসুন। একজন মেয়ে বিষ খেয়েছে। শব্দগুলো ভেঙে যায় কাঁপা গলায়। কিছুক্ষণ পর দূর থেকে সাইরেনের শব্দ শোনা যায়। তারা ধীরে ধীরে কাছে আসছে। প্রথমে পুলিশের গাড়ি এবং তারপরে অ্যাম্বুলেন্স। অফিসার ধীরে তাকালো কিরণ আর আলোর দিকে। কিরণ মাটিতে বসে আছে, কোলের ওপর নীলিমার নিথর দেহ। তার চোখ লাল, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। পুলিশের মেডিকেল টিম এগিয়ে আসে। তারা পালস চেক করে আর চোখের পাতা তুলে দেখে এবং সংক্ষিপ্ত শব্দে জানায়, সি ইজ গন। চারপাশে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। সকালের আলো নীলিমার মুখে পড়ে, যেন সূর্য নিজেও তাকে বিদায় জানাচ্ছে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। অ্যাম্বুলেন্সের লোকেরা নীলিমার দেহটাকে ধীরে ধীরে স্ট্রেচারে তুলে নেয়। চাদরটা মুখ পর্যন্ত টেনে দেয় এক নার্স। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে আকাশে। পুরনো পার্ক এখন কেবল ভেজা মাটি, একটি শুকনো পাতা আর পুলিশের হলুদ টেপে দুলছে বাতাসে। একপাশে বসে আছে কিরণ, মুখে ক্লান্তি, চোখে এক অদ্ভুত ফাঁকা শূন্যতা। তার কোলে একটা পুরানো ফটো ফ্রেম, আঁখির ছবি। পাশেই দাঁড়িয়ে আলো। তার চোখ ফুলে আছে, কাঁদা বহুক্ষণ পর থেমেছে। সে ধীরে ধীরে বলল, ওর জন্যে খারাপ লাগছে কিরণদা? নীলিমা তো তোমায় সত্যি ভালোবাসতো। কিরণ কিছু বলে না, এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন শব্দের আড়ালে কিছু লুকিয়ে রাখছে সে। তার ঠোঁটের কোণে একটা প্রায় অদৃশ্য হাসি ফুটে উঠে আবার মিলিয়ে যায়। ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় তার। ভালোবাসা শব্দটা তার কাছে একটা খেলার চেয়ে বেশি কিছু নয়। আর নীলিমা ছিল সেই খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি, যাকে আজ সে সরিয়ে দিয়েছে। খেলা শেষ। রাত তখন প্রায় 12:30। আকাশে মেঘের ছায়া, অল্প চাঁদের আলো ছাদে পড়েছে। কিরণ ছাদের এক কোণে বসে আছে, তার হাতে একখানা আধ খাওয়া সিগারেট। ধোঁয়া ধীরে ধীরে উঠে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। ধোঁয়াটা মুখ থেকে বার করে কিরণ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। মনে পড়ছে তার সবকিছু। নিজের ঠোঁটে সিগারেটটা ঠেকিয়ে কিরণ একটু হাসল, একটা অদ্ভুত ঠান্ডা বিদ্রুপের হাসি। সবাই ভাবে আমি কিরণ, মানে আলো দিই, কিন্তু আসলে আমি আলো নিভিয়ে দিই। ছাদের দেওয়ালের উপর হেলান দিয়ে আকাশের দিকে তাকালো কিরণ। তার চোখে কিছুটা শান্তি, কিছুটা ভয় আর গভীর এক শূন্যতা। নীলিমার মুখটা ভেসে উঠল, সেই পার্কে সাদা পোশাকে, ঠোঁটে এক নিঃশব্দ হাসি। তুই বলেছিলে শান্তি খুঁজতে এসেছি, কিন্তু শান্তি তোকে মেরে
তোর চোখে রেখে চলে গেলাম আমি। ধোঁয়াটা এবার চোখে ঢুকে গেল, জল বেরিয়ে এলো। ধোঁয়ার জন্য নাকি অপরাধ বোধে সেটা বোঝা গেল না। কয়েক বছর আগে কিরণ আর আখির সম্পর্কের মধ্যে তখন টানাপোড়েন চলছে। কিরণের সন্দেহবাতিক মন আখিকে সাফোকেট করে তুলেছিল, কিন্তু কিরণ জানতো সে আখিকে হারাতে পারবে না। আখি তার কাছে একটা জেদ, একটা অধিকার। এর মধ্যে তাদের মাঝে আসে নীল, মানে আলোর প্রেমিক। আখির কলেজের বন্ধু আলোর মাধ্যমে নীলের সঙ্গে আখির পরিচয় হয়। নীল ছিল হাসি খুশি এবং প্রাণবন্ধু ছেলে। অল্প দিনেই সে আখির খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তাদের বন্ধুত্বটা কিরণের চোখে একেবারে আগুনের মতো বিঁধতে শুরু করে। আখির মুখে নীলের প্রশংসা, তাদের একসঙ্গে আড্ডা দেওয়া, সবকিছুই কিরণের ভিতরে এক শীতল হিংসার জন্ম দিয়েছিল। সে জানতে পারছিল আখির জীবনে তার গুরুত্ব কমছে। আখি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর এর একমাত্র কারণ হলো নীল। কিরণ বুঝে গিয়েছিল নীলকে সরাতেই হবে, কিন্তু কিভাবে? সরাসরি কিছু করলে দোষটা তার ঘাড়েই আসবে। তাই তার দরকার ছিল এমন একজন যে তার হয়ে কাজটা করে দেবে এবং যার উপর দোষ চাপালেও কেউ সন্দেহ করবে না। আর তখনই তার চোখে পড়ে নীলিমা, ফেসবুকে পাওয়া এক মরিয়া মেয়ে যে তার জন্য সবকিছু করতে পারে। কিরণ প্রথম দিন থেকে নীলিমার ভেতরে অস্থিরতা আর পাগলামিটা ধরে ফেলেছিল। সে জানত এই মেয়েটা ভালোবাসার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। কিরণ পরিকল্পনাটা সাজাতে শুরু করে। সে ইচ্ছে করে নীলিমার সঙ্গে ঘনিষ্ঠ হয়, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলে। কিরণ তাকে বোঝায় যে আখির সঙ্গে সে সুখী নয় এবং সে নীলিমাকেই ভালোবাসে, কিন্তু তাদের মাঝে একমাত্র বাধা হলো আখি। একদিন রাতে কিরণ নীলিমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়ার অভিনয় করে বলে, নীলিমা, আমি আর পারছি না। আখি আখি আমাকে ঠকাচ্ছে। কি বলছো কিরণ? কে? নীল, আলোর বয়ফ্রেন্ড। ওরা লুকিয়ে প্রেম করছে। আমি সব জানতে পেরেছি। আখি আমাকে ছাড়ার জন্য তৈরি হচ্ছে। নীল যদি ওদের মাঝখান থেকে সরে না যায়, আমি আখিকে হারাবো। আর আখিকে হারালে আমি এই আত্মগ্লানি নিয়ে আর বাঁচতে পারবো না। তার থেকে ভালো আমি মরে যাব। কখনো যদি সুযোগ হয় তাহলে আমি তাকে বুঝিয়ে দেব, ভালোবাসলে তাকে আগলে রাখতে হয়। নীল, 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 নীল। কিরণ জানত এই মিথ্যেটা নীলিমার মনে তীরের মতো বিঁধবে। নীলিমাকে তার ভালোবাসার স্বপ্ন সত্যি করার জন্য নীলকে পথ থেকে সরানো জরুরি বলে মনে হবে। নীলিমা উত্তেজিত হয়ে বলে, কি করতে হবে বলো কিরণ, আমি তোমার জন্য সব করতে পারি। কিরণ ঠান্ডা গলায় বলে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু নীল যদি আর না থাকে তাহলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। কিরণ সুকৌশলে বিষয়টা নীলিমার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। সে জানত নীলিমা এবার কিছু একটা করবেই। কিছুদিন পর সেই ভয়ঙ্কর দিনটা আসে। নীল, আখি আর আলো একসাথে ঘুরতে বেরিয়েছিল। নীলিমা আগে থেকেই তাদের অনুসরণ করছিল। সুযোগ বুঝে একটা ফাঁকা রাস্তায় সে গাড়িটা পূর্ণ গতিতে নীলের দিকে চালিয়ে দেয়, কিন্তু শেষ মুহূর্তে নীল আখিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই গাড়ির সামনে চলে আসে। কিরণ খবরটা পেয়েছিল, কিন্তু তার চোখে এক ফোঁটাও জল ছিল না, বরং একটা শীতল সন্তুষ্টি কাজ করছিল তার মধ্যে। প্রথম বাধাটা সরে গেছে। এরপর সে ইচ্ছে করেই আখির সঙ্গে সম্পর্কটা শেষ করে দেয়, কারণ সে জানত নীলিমার এই কাজের পরে আখির সঙ্গে থাকাটা তার বিপজ্জনক। তাছাড়া এই বিচ্ছেদের নাটকটাই তাকে সবার চোখে একজন দুঃখী প্রতারিত প্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করবে। নীলকে সরানোর পর কিরণ ভেবেছিল এবার সবকিছু তার, কিন্তু নীলিমা তার জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। সে কিরণের জীবনে পুরোপুরি প্রবেশ করতে চেয়েছিল,
তার পাগলামি আর অধিকার বোধ কিরণকে বিরক্ত করে তুলেছিল। সবচেয়ে বড় কথা, নীলিমা ছিল তার অপরাধের একমাত্র সাক্ষী। যদি কোনোদিন সে মুখ খোলে তাহলে কিরণের জীবন শেষ হয়ে যাবে। তাই কিরণ বুঝতে পারে এবার নীলিমাকে সরানোর সময় এসেছে। সে আবার তার পুরনো কৌশল ব্যবহার করে। সে আলোর সাথে বন্ধুত্ব করে, তার কাছে নিজের একতরফা দুঃখের গল্প শোনায়। কিরণ জানত আলো তার সরল মনে এই গল্পটা বিশ্বাস করবে এবং তার প্রতি সহানুভূতিশীল হবে। আলো ছিল তার পরিকল্পনার দ্বিতীয় অধ্যায়ের নিখুঁত চাল। আলোর মাধ্যমে সে সমাজের চোখে নিজের একটা ভিকটিম ইমেজ তৈরি করতে চেয়েছিল। আর কিরণ জানত যদি আলোকে বিশ্বাস করাতে পারে যে কিরণের সাথে যা যা ঘটেছে সেগুলোর জন্য কিরণ ভীষণ আঘাত পেয়েছে, আর কিরণ এখনও আঁখিকে সত্যিই ভালোবাসে, তাহলে হয়তো আঁখিও কিরণকে আবারও ভালোবাসা শুরু করবে। অবশেষে সেই রাতের পরিকল্পনা করে কিরণ। সে নীলিমাকে শেষ দেখা করার জন্য পার্কে ডাকে। এসো নীলিমা, আমরা শেষবারের মতো কথা বলি। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। নীলিমা এসেছিল কারণ সে ভেবেছিল কিরণ হয়তো সত্যিই তার কাছে ফিরে আসছে। পার্কের সেই ভেজা বেঞ্চে বসে কিরণ এক ভয়ঙ্কর নাটক শুরু করে। সে নীলিমার হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। আমাদের ভালোবাসা অপূর্ণ থেকে গেল নীলিমা। আমি তোমাকে কষ্ট দিয়েছি, সমাজ, পরিস্থিতি সবকিছু আমাদের বিরুদ্ধে। আমি আর লড়াই করতে পারছি না নীলিমা। কিরণ পকেট থেকে একটা ছোট্ট শিশি বার করে। ভেতরে রাখা ছিল তীব্র বিষ। সে ওটা নীলিমার হাতে দিয়ে বলে, এটাই হয়তো আমাদের মুক্তির একমাত্র পথ। যদি একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। নীলিমা চমকে ওঠে, তার চোখে ভয়। তুমি না আমাকে ভালোবাসো? আমার জন্য সব করতে পারো? এটাই ভালোবাসার শেষ পরীক্ষা নীলিমা। যদি তুমি আমায় সত্যি ভালোবাসো তাহলে আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। তুমি আগে যাও, আমি আসছি তোমার পিছু পিছু। কিরণ ভালো করেই জানত নীলিমার মতো আবেগপ্রবণ মেয়ে এই মানসিক চাপ নিতে পারবে না। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য সে সব কিছু করতে পারে। তার আমি আসছি এই মিথ্যে প্রতিশ্রুতিটাই নীলিমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নীলিমা কাঁপতে থাকা হাতে শিশিটা নেয়। তার চোখে ছিল ভালোবাসা আর ভয় মেশানো এক অদ্ভুত দৃষ্টি। সে শেষবারের মতো কিরণের দিকে তাকায় আর বলে, তুমি আসবে তো? কিরণ মাথা নেড়ে সম্মতি জানায়। নীলিমা এক নিঃশ্বাসে বিষটা খেয়ে ফেলে। কিরণ এক মুহূর্তের জন্য তাকে আটকায়নি। সে শুধু ঠান্ডা চোখে তাকিয়ে দেখছিল কিভাবে তার শেষ সাক্ষী মৃত্যুর কোলে ঢলে পড়ছে। নীলিমার শরীরটা যখন মাটিতে লুটিয়ে পড়ল, কিরণ তার ফোন থেকে আলোকে একটা ফোন করে এবং কান্নার অভিনয় করে বলে, আলো, আলো, সর্বনাশ হয়ে গেছে আলো। নীলিমা, নীলিমা, নীলিমা। কিরণ ছাদের দেওয়ালে মাথা রাখে। তার চোখে জল, কিন্তু ভেতরে এক শীতল ভয়ঙ্কর শান্তি। সে মনে মনে বলে, সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছি। নীলকে তার বন্ধুত্বের দাম দিতে হয়েছে, আর নীলিমাকে তার ভালোবাসা। নীলিমার মৃত্যুর পর কয়েক মাস কেটে গেছে। সময় তার নিজের গতিতে এগিয়ে চললেও কিরণের জীবন যেন একটা স্থির চিত্রে আটকে গেছে। অন্তত বাইরের পৃথিবীটা তো তাই দেখছিল। সে অফিসে যেত, কিন্তু তার চাউনি থাকতো শূন্যে। সে কথা বলতো মেপে মেপে। সহকর্মীরা তার দিকে করুণার চোখে তাকাতো, বিশেষ করে আলো। সে কিরণের ছায়াসঙ্গী হয়ে উঠেছিল। আলো তার সবটুকু দিয়ে চেষ্টা করত কিরণকে স্বাভাবিক জীবনে ফেরাতে।
কিরণ এই সহানুভূতিটা বেশ উপভোগ করত। আলোর সরলতা ছিল তার জন্য একটা সুরক্ষিত ঢাল। সে জানত আলো নীলের মৃত্যুর জন্য তাকে কখনোই সন্দেহ করবে না, বরং সে কিরণকে একজন ভাগ্য বিড়ম্বিত দুঃখী মানুষ হিসেবেই দেখবে। এই বিশ্বাসকে পুঁজি করেই কিরণ তার পরবর্তী চালের জন্য অপেক্ষা করছিল। তার আসল লক্ষ্য ছিল আঁখি। আঁখিকে ফিরে পাওয়াটাই ছিল তার জেদ, তার অহংকারের লড়াই। নীল বা নীলিমা ছিল সেই পথের কাঁটা মাত্র, যাদের সে নিপুণভাবে সরিয়ে দিয়েছে। এখন দরকার ছিল আঁখির কাছে পৌঁছানোর একটা সেতু, আর আলো ছিল সেই নিখুঁত সেতু। কিরণ প্রায়ই আলোর সাথে কথা বলার সময় আনমনে আঁখির প্রসঙ্গ তুলত এবং দীর্ঘশ্বাস ফেলে বলতো, জানো আলো, আমার ভুলের জন্যই আমি আজ একা। আঁখিকে যদি সেদিন বুঝতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা আর এমন হতো না। নীলিমা হয়তো বেঁচে যেত, আর আমিও এমনভাবে ভেঙে পড়তাম না। সেদিন রাতে আলো আঁখির কাছে ছুটে যায়। তার চোখ ফোলা, মুখ ফ্যাকাশে। আঁখি তাকে দেখে চিন্তিত হয়ে বলে, কি হয়েছে রে আলো? এমন লাগছে কেন তোকে? আলো আঁখিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আঁখি, তুই অনেক বড় ভুল করেছিস রে। তুই কিরণদাকে ভুল বুঝেছিস। আঁখি অবাক হয়ে বলে, মানে তুই আবার ওই লোকটার কথা বলছিস? ও লোকটা নয় আঁখি, ও আমাদেরই মতো একজন ভুক্তভোগী। কিরণদা তোকে বাঁচানোর জন্যে নিজেকে তোর চোখে খারাপ সাজিয়েছে। ও নীলিমার ভয়ে তোকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে তোর কোনো ক্ষতি না হয়। আর তুই তাকেই দোষ দিয়ে গেছিস। লোকটা ভেতরে ভেতরে একা পড়ে মরেছে, কিন্তু আমাদের কাউকে বুঝতে দেয়নি। আঁখির ভেতরের সব প্রতিরোধ ভেঙে যায়। যে মানুষটাকে সে স্বার্থপর, সন্দেহবাতিক বলে ঘৃণা করেছে, সেই মানুষটাই তাকে বাঁচানোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে। তার প্রিয় বন্ধু আলোর ভালোবাসার মানুষের মৃত্যুর পেছনেও যে এত বড় ষড়যন্ত্র, তা জেনে তার অপরাধবোধ আরও বেড়ে যায়। তার মনে হতে থাকে কিরণের এই অবস্থার জন্য সেও হয়তো কিছুটা দায়ী। যদি তাদের সম্পর্কটা থাকতো, তাহলে হয়তো কিরণ এতটা অসহায় হয়ে পড়তো না। তার দীর্ঘদিনের বন্ধু আলোর প্রতি বিশ্বাস এবং কিরণের প্রতি পুরনো ভালোবাসা, এই দুয়ে মিলে আঁখির মনকে প্রভাবিত করে। সে সিদ্ধান্ত নেয় সে কিরণের কাছে ফিরে যাবে। এই কঠিন সময় তার পাশে দাঁড়ানোটা শুধু প্রেমিকের প্রতি দায়িত্ব নয়, তার বন্ধুর প্রতি কর্তব্যও বটে। রবিবার রাত 12:30। নিকষ কালো আকাশটা যেন কিরণের মনেরই প্রতিচ্ছবি। শান্ত, কিন্তু ভেতরে হাজারো ষড়যন্ত্রের নক্ষত্র জ্বলছে নিভছে। কিরণ স্টেশনের একটা নির্জন বেঞ্চে একা বসে আছে। ঠান্ডা বাতাস বইছে। প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে থাকা হলুদ আলো আর কিরণের ছায়া একমাত্র তার সঙ্গী। আলো তার কাজটা ঠিকমতো করেছে, কিরণ নিশ্চিত। সে আঁখির মনে সন্দেহের বীজ উপড়ে ফেলে সহানুভূতির চারা রোপণ করে এসেছে। আঁখি এখন বিশ্বাস করে কিরণ এক ট্র্যাজিক হিরো, যে তাকে বাঁচানোর জন্য নিজেকে সবার চোখে খলনায়ক সাজিয়েছে। সে জানে না এই পুরো চিত্রনাট্যটাই তার লেখা। অবশেষে অপেক্ষার অবসান হলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল সেই নামটা, আঁখি। কিরণ ফোনটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখল। এই একটা কলের জন্য সে দুটো জীবনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। সে গভীর একটা শ্বাস নিয়ে মনটাকে শান্ত করল। গলায় সর্বোচ্চ পরিমাণ ক্লান্তি এনে ফোনটা রিসিভ করে সে বলল, হ্যালো। কিরণের কণ্ঠস্বর যেন বহু দূর থেকে ভেসে আসা কোনো এক পথিকের। ওপাশ থেকে আঁখির গলা সামান্য কাঁপছে। তুই তুই কোথায় আছিস? কিরণ একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন পৃথিবীর সমস্ত ভার তার বুকের ওপর। স্টেশনে বসে আছি। এত রাতে স্টেশনে কি করছিস ওখানে?
তুই ঠিক আছিস তো? আমি আসছি, ওখানেই থাক। কয়েক মুহূর্তে নীরবতার পর সে ভাঙা গলায় বলল, না আঁখি, তোকে আসতে হবে না। আমার ভুলের শাস্তি আমাকে একাই পেতে দে। আমি আসছি মানে আসছি। সে প্রায় চিৎকার করে ফোনটা কেটে দিল। কিরণ ফোনটা পকেটে রেখে বেঞ্চে হেলান দিল। মিনিট 15 পর কিরণ দেখল একটা ট্যাক্সি থেকে আঁখি প্রায় দৌড়তে দৌড়তে নামছে। তার চুলগুলো এলোমেলো, চোখে জল। সে কিরণকে দেখতে পেয়েই তার দিকে ছুটে এলো। আঁখি কিছু না বলে কিরণের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে জড়িয়ে ধরে সে শিশুর মতো কাঁদতে লাগলো। আমি সব শুনেছি। আলো আলো আমাকে সব বলেছে। তুই কেন করলি এরম কিরণ? কেন করলি তুই এরম? কেন তুই আমাকে সত্যিটা বলিসনি? কেন কেন এতটা কষ্ট একা একা পেয়েছিস? কিরণ তাকে আলতো করে ধরে রাখল এবং তার পিঠে হাত বোলাতে থাকলো। কিরণ তার মুখটা আলতো করে তুলে ধরে। তার চোখের দিকে তাকিয়ে সে বলে, তোকে হারাতে চাইনি আঁখি, কিন্তু বিপদে ফেলতেও চাইনি। তাই দূরে সরে যাওয়াটাই একমাত্র পথ ছিল। তার এই কথায় সে আরো বেশি ভেঙে পড়ল। কিরণ তাকে ধরে নিয়ে বেঞ্চে বসালো এবং সে তার কোলে মাথা রাখল। এতক্ষণ শুনছিলেন লেখক অনির্বাণ তন্তুবাইয়ের কলমে ব্যবধান। গল্পের সাউন্ড ডিজাইনে অভিজিৎ এবং পোস্টার ডিজাইনে শুভজিৎ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিজিৎ, তুহিন, জয়তী, প্রজ্ঞামিত্রা, রিভু, পথিক, রূপা, খুশি এবং রশ্মি। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।